আসসালামু আলাইকুম। আজ 22 অক্টোবর 2024 মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রেসিডেন্টকে নিয়ে গোপনে গোপনে ভয়াবহ যা ঘটছে। আন্দোলন সমাবেশে উস্কানিদাতাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করার নির্দেশ। কাঁদলেন ব্যারিস্টার সুমন, আইনজীবীদের কাছে চাইলেন ক্ষমা। এবার বিস্তারিত। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তার এমন মন্তব্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে দূরত্ব প্রকাশ্যে চলে এসেছে। যদিও সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিয়ে বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানানো হয়েছে, তারপরও শেখ হাসিনার পদত্যাগপত্র প্রশ্নে বিতর্ক থামছে না। মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছেন, তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই। রাষ্ট্রপতির এমন মন্তব্যের পর দেশজুড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলতে থাকে। তবে শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে চলমান এই বিতর্কের জন্য অন্তর্বর্তী সরকারকেই দায়ী করেছেন বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক, রাষ্ট্রচিন্তক ও লেখক ফরহাদ মজহার। তিনি বলছেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে এতদিনেও অপসারণ না করাটা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তাকে অনেক আগেই অপসারণ করা উচিত ছিল। এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, গণ আন্দোলনের পর জনগণের অভিপ্রায়ের ফল হিসেবে এ সরকার দায়িত্ব নিয়েছে, কিন্তু সরকার জনগণের সেই অভিপ্রায়কে ফল আকারে প্রকাশ করেনি, রাজনৈতিক বা আইনগত কোনোভাবেই করেনি। তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার সংবিধানের মধ্যে ডুবে গেছেন, যার ফলে একটা দ্বন্দ্বের তৈরি হয়েছে। আর এ দ্বন্দ্ব এই সরকারকে অনেক দুর্বল করে দিয়েছে, যার ফলে একটার পর এক ষড়যন্ত্র করা হচ্ছে সরকারকে নিয়ে। এই ষড়যন্ত্র আগামীতে আরও বাড়বে। ফরহাদ মজহার বলেন, আমি মনে করি এই সিদ্ধান্তটা মারাত্মক ভুল হয়েছে। এই সরকারের উচিত অবিলম্বে এটাকে সংশোধন করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা ফ্যাসিস্ট হাসিনার সংবিধান মানি না। হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। ফ্যাসিস্ট হাসিনার পুনর্বাসন নয়, তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় জড়িতদের বিচার ও ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। সমাবেশে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, চুপ্পু সাহেব, এখনও সময় আছে, বঙ্গভবনের বিলাসিতা ছেড়ে নিজের পথ দেখুন। সন্ধ্যা 7:30টায় রাজু ভাস্কর্যের সামনে থেকে একটি মশাল মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যের পাদদেশে ফিরে আসে। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। হাসনাত আবদুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করে বলেন, যদি ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতার এবং তাদের সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে 2.5 মাস অপেক্ষা করতে হয়, তাহলে আপনারা কি করছেন? ছাত্রলীগকে নিষিদ্ধ না করলে আহত ও শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবেন। 15 জুলাই হামলার পরই স্পষ্ট হয়েছে, ছাত্রলীগ বাংলাদেশে প্রাসঙ্গিক নয়। দ্রুত ছাত্রলীগকে নিষিদ্ধ করে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। তিনি প্রশাসন ও মিডিয়াকে হুঁশিয়ার করে বলেন, যদি আপনারা ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে আঁতাত করেন তাহলে ভুল করবেন। ছাত্র জনতা হাসিনার বিকল্প বেছে নিয়েছে এবং আপনারাও নিজেদের বিকল্প বাছাই করতে দ্বিধা করবেন না। শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বক্তব্য গভীর ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, শেখ হাসিনার একান্ত অনুচর প্রেসিডেন্ট ছাত্র জনতার গণবিপ্লবে তার নেত্রীর পতন মেনে নিতে পারেন নাই। হাসিনা পতনের 2.5 মাস পর পদত্যাগ নিয়ে নতুন বয়ান গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। হাসিনার পদত্যাগপত্র চুপ্পু সাহেব গায়েব করে ফেলেছেন কিনা জাতি তা জানতে চায়। জাতি গণভবনের ষড়যন্ত্র মেনে নেয় নাই, বঙ্গভবনের ষড়যন্ত্র বরদাস্ত করবে না। তিনি হাসিনা সরকারকে গণহত্যা বন্ধ করতে নিষেধ না করে গণহত্যাকে প্রকারান্তরে সমর্থন করেছেন। ছাত্র জনতার গণবিপ্লব দমন করতে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের গণহত্যার দায় শাহাবুদ্দিন চুপ্পু এড়াতে পারেন না। ইমরান সালেহ প্রিন্স আরও বলেন, হাসিনার পতন নিয়ে 2.5 মাস আগে পরে প্রেসিডেন্টের ভিন্ন বক্তব্য বিস্ময়কর এবং অনভিপ্রেত।
তাকে প্রেসিডেন্ট বানিয়ে শেখ হাসিনা বঙ্গভবন ও প্রেসিডেন্ট পদকে কলঙ্কিত করেছিলেন। এখন সুযোগ বুঝে ফল পাল্টিয়ে শাহাবুদ্দিন চুপ্পু গণহত্যাকারী হাসিনাকে ফিরিয়ে আনতে ষড়যন্ত্র করছেন। তা কখনোই সফল হবে না বলে তিনি উল্লেখ করেন। সৈয়দ ইমরান সালেহ আরও বলেন, শাহাবুদ্দিন চুপ্পু ফ্যাসিবাদের প্রেসিডেন্ট। ফ্যাসিবাদ মুক্ত দেশে প্রেসিডেন্ট পদে তিনি বেমানান। চুপ্পু সাহেব ছাত্র জনতার গণবিপ্লবে তার নিয়োগকর্ত্রীর পতন মেনে নিতে পারছেন না। হাসিনা পতন পরবর্তী বিভিন্ন সময়ে শাহাবুদ্দিন চুপ্পুর বডি ল্যাঙ্গুয়েজ তা প্রমাণ করে। তিনি অসত্য কথা বলে শপথ ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গকারী মানুষ প্রেসিডেন্ট পদে থাকার নৈতিক অবস্থান হারিয়েছে। বিভিন্ন দাবি দাওয়ার বিষয়ে আন্দোলন সমাবেশে উস্কানিদাতাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির তৃতীয় সভায় তিনি একথা বলেন। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সচেষ্ট হওয়া, আইন শৃঙ্খলা ভঙ্গকারী ও অপরাধীদের গ্রেপ্তার কার্যক্রম জোরদারকরণ, বিভিন্ন অপরাধী ও আন্দোলন সমাবেশে উস্কানিদাতাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ, বিভিন্ন দাবি দাওয়ার বিষয়ে আন্দোলন সমাবেশকারীদের রাস্তায় সমাবেশ না করে দাবি দাওয়াগুলো এ সংক্রান্ত সরকারি কমিশনে পেশ করা, জনভোগান্তি দূর করতে শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা ও সমাবেশ অনুষ্ঠান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের এ বিষয়ে গৃহীত গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়মিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জনসাধারণকে জানানো, জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে লিপ্ত হলে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা গ্রহণ ইত্যাদি সিদ্ধান্ত গৃহীত হয়। সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন কান্না করতে করতে আজ আদালতে উপস্থিত হয়েছিলেন। এরপর তিনি আইনজীবীদের কাছে ক্ষমা চেয়েছেন। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসাইনের আদালত হত্যাচেষ্টা মামলায় তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুকের উদ্দেশ্যে কথা বলতে চান সুমন। তবে ওমর ফারুক তাকে এড়িয়ে যান। এ সময় সুমন বলেন, আপনার সঙ্গে আলাদা করে কিছু বলবো না স্যার। আপনার মাধ্যমে সব আইনজীবীর কাছে দুঃখ প্রকাশ করছি। আমি খুব সরি স্যার। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ আব্দুল হালিম আদালতে সুমনের 10 দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামির রিমান্ড বাতিলপূর্বক জামিন চেয়ে শুনানি করেন তার পক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহিন। তিনি বলেন, ব্যারিস্টার সুমন একজন মেধাবী আইনজীবী। আইন পেশার পাশাপাশি তিনি একজন সমাজসেবক ও রাজনীতিবিদ। তার বিরুদ্ধে আনীত অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি জামিন আবেদনের ঘোর বিরোধিতা করে আসামির সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করেন। তিনি বলেন, ব্যারিস্টার সুমন জনগণের আবেগকে কাজে লাগিয়ে বারবার প্রতারণা করেছেন। লোক দেখানো সমাজসেবার আড়ালে তিনি সবসময় ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছেন। জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত 19 জুলাই হৃদয় নামের এক যুবদল নেতা জুমার নামাজ আদায় করে মিরপুর 10 নম্বর এলাকায় আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হন। তিনি হবিগঞ্জের মাধবপুর 10 নং হাতিয়াইন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি। এ ঘটনায় গত 23 সেপ্টেম্বর মিরপুর মডেল থানার ভুক্তভোগী নিজে বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা করেন। ব্যারিস্টার সুমন এ মামলার 3 নম্বর এজাহার নামীয় আসামি। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের পথ নতুন করে উন্মোচিত হলো বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে জামায়াতের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। জামায়াতে ইসলামীকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে 2009 সালে তরিকত ফেডারেশনের সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরি ও জাকের পার্টির মহাসচিব মুন্সি আব্দুল লতিফ সহ 25 জন একটি রিট আবেদন করেন। এরপর 2013 সালের 1 আগস্ট ওই রিটের রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়। ওই রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে দলটির করা আবেদন ওই বছরের 5 আগস্ট খারিজ করে দেন আদালত।
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের পর 2018 সালের 29 অক্টোবর জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এতে দলটির দলীয় প্রতীকে নির্বাচন করার সুযোগ বন্ধ হয়ে যায়। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে জামায়াতে ইসলামের আপিল করে। শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় 2023 সালের 19 নভেম্বর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 6 বিচারকের আপিল বেঞ্চ ওই আপিল খারিজ করে দেয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াতে ইসলামের পক্ষ থেকে সেই আপিল পুনরুজ্জীবনের আবেদন করা হয়। এর আগে ওই আন্দোলনে সহিংসতার অভিযোগে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর দলটির আবেদনে সেই নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আজকের টিপস হচ্ছে দলিল করুন বা চুক্তি করুন। যা কিছু করতে যান না কেন সেই কাজটি সম্পর্কে আপনি একটা ছোটোখাটো চুক্তি হলেও করুন, অথবা এই কাজটি কবে শুরু করেছেন, কখন শুরু করলেন, কার সঙ্গে শুরু করলেন, কিভাবে শুরু করলেন, এই সংক্রান্ত তথ্য সংরক্ষণে রাখুন। যদি আপনি দলিল করতে পারেন অন্য পক্ষের সঙ্গে যার সাথে আপনি কাজ করছেন, অথবা চুক্তি করতে পারেন, সেটা হবে সবচেয়ে নিরাপদ। এই কাজটি চলুন আজ থেকে আমরা শুরু করি। আমার অপর পক্ষ হয়তো বিব্রত হতে পারে, অনীহা দেখাতে পারে, কিন্তু তাকে যদি আপনি বুঝিয়ে বলেন যে এই চুক্তি বা এই দলিল দুজনের জন্যই খুব মঙ্গলজনক, তাহলে তিনিও আগ্রহী হবেন এবং এটা জীবনের জন্য খুবই জরুরি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। গাজায় যুদ্ধ শুরু করে বেশ বিপাকে পড়েছে ইসরায়েল। এ যুদ্ধে হাজার হাজার সেনা পঙ্গু হয়েছে ইসরায়েলে। এবার নতুন বিপদের মুখে পড়েছে তারা। দেশটির একের পর এক সেনা আত্মহত্যা করছে। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজায় যুদ্ধ থেকে ফেরা ইসরায়েলি সেনা এলিরান মিজরাহি পরিবারের অভিযোগ, যুদ্ধ করতে গিয়ে তিনি যা দেখেছেন তাতে মানসিকভাবে বড় আঘাত পেয়েছেন। ফলে সেখান থেকে ফিরে অবসাদে ভুগছিলেন তিনি। তাকে পুনরায় গাজায় পাঠানোর চেষ্টা করা হলে তিনি আত্মহত্যা করেন। ইসরায়েলি এ সেনার মা বলেন, সে গাজা ছাড়লেও গাজা তাকে ছাড়েনি। সেই মানসিক হতাশার কারণেই সে আত্মহত্যা করেছে। সিএনএন জানিয়েছে, ইসরায়েলের এ সেনা পোস্ট ট্রৌমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে আক্রান্ত ছিলেন। তার মতো গাজা থেকে ফেরার পর হাজার হাজার সেনা পিটিএসডি সহ নানা ধরনের মানসিক সমস্যায় ভুগছেন। তবে তাদের কতজন আত্মহত্যা করেছেন তা স্পষ্ট করে জানা যায়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, গাজা থেকে ফেরা ইসরায়েলের 1/3 সেনাই মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছেন। গত আগস্টে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রতি মাসে 1000-এর বেশি ইসরায়েলি সেনা ফিরিয়ে আনা হচ্ছে। তাদের মধ্যে 35% মানসিক সমস্যায় ভুগছেন। এবছরের শেষ নাগাদ 14,000 ইসরায়েলি সেনাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হতে পারে। তাদের মধ্যে প্রায় 40% মানসিক সমস্যার মুখোমুখি হবেন। ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে হারেজ জানিয়েছে, গত বছরের 7 অক্টোবর থেকে চলতি বছরের 11 মে পর্যন্ত ইসরায়েলের অন্তত 10 সেনা আত্মহত্যা করেছেন। এছাড়া দেশটিতে প্রতি বছর 5 শতাধিক মানুষ আত্মহত্যা ও 6,000-এর বেশি মানুষ আত্মহত্যার চেষ্টা করেন। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, 2021 সালে ইসরায়েলি সেনাদের মৃত্যুর পেছনে সবচেয়ে বড় কারণ ছিল আত্মহত্যা। এবছরে অন্তত 11 জন সেনা আত্মহত্যা করেছেন। নাম প্রকাশ না করার শর্তে আইডিএফের এক চিকিৎসক জানিয়েছেন, ইসরায়েলের সেনারা গাজা থেকে ফেরত আসার পর তাদের লেবাননে পাঠানো হতে পারে এমন আশঙ্কা করছেন। সেনাবাহিনীর বহু সদস্য নেতানিয়াহুর সরকারকে বিশ্বাস করেন না। 3 মাসের ব্যবধানে 2 কাণ্ডারিকে হারিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। ফলে এবার প্রধান নির্বাচনের বিষয়ে নতুন কৌশলের আশ্রয় নিয়েছেন তারা। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চেইন অফ কমান্ডে পরিবর্তন আনছে হামাস। ফলে তারা আপাতত কোনো নতুন প্রধান নির্বাচন করছেন না। এক্ষেত্রে কৌশলী হয়েছেন তারা। গোষ্ঠীটির একাধিক উচ্চ পর্যায়ের সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, ইয়াহিয়া সিনওয়ারের শাহাদাতের পর আমরা হামাসের চেইন অফ কমান্ড নিয়ে নতুন চিন্তা করছি। কাতারের হামাসের যেসব শীর্ষ নেতারা রয়েছেন তাদের মধ্য থেকে 5 জনকে নিয়ে গত সেপ্টেম্বরে একটি কমিটি গঠন করা হয়েছিল। আপাতত এই গোষ্ঠীটি দলের নীতি নির্ধারণী সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবে।
সূত্র জানিয়েছে, যাবতীয় শর্ত অনুকূলে থাকলে আগামী মার্চে অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে আমরা প্রধান নেতা বেছে নেব। পরিস্থিতি প্রতিকূল হলে তা আরও পেছাতে পারে। তবে নির্বাচনের আগে 5 সদস্যের কমিটি দলের নির্বাহী দায়িত্বে থাকবে। গত আগস্টে হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া নিহত হন। তার মৃত্যুর পর শীর্ষ 5 নেতার সমন্বয়ে দলের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির সিদ্ধান্ত অনুসারে ইয়াহিয়া সিনওয়ারকে প্রধান নির্বাচন করা হয়। কমিটির সব সদস্য কাতারে বসবাস করছেন। গত 31 জুলাই ইরানে সাবেক প্রধান ইসমাইল হানিয়া নিহত হন। এরপর গত 7 আগস্ট নতুন প্রধান হন ইয়াহিয়া সিনওয়ার। তিনি এর আগে হামাসের গাজার প্রধান ছিলেন। সম্প্রতি ইসরায়েলি হামলায় তিনিও নিহত হয়েছেন। হামাসের এই কমিটিতে থাকা 5 নেতার 4 জনের নাম জানা গেছে। তারা হলেন খলিল আল হায়া, খালেদ মেশাল, মোহাম্মদ দারউইশ এবং জাহের জাবারিন। তাদের মধ্যে গাজা ও পশ্চিম তীরের প্রতিনিধি হলেন খলিল আল হায়া ও জাহের জাবারিন। এছাড়া খালেদ মিশাল হামাসের শীর্ষ নেতা ও দক্ষ লিয়াজো কর্মকর্তা। মধ্যপ্রাচ্য ও অন্যান্য মিত্র দেশ ও সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ ও লিয়াজো বিষয়ে তিনি দেখভাল করেন। এছাড়া অপর নেতা মোহাম্মদ দারউইশ গোষ্ঠীটির নীতি নির্ধারণী ফোরাম শুরা কাউন্সিলের সদস্য। সবশেষ হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর বিভিন্ন মহলে নানা আলোচনা চলছিল। এমনকি প্রধান হিসাবে বিভিন্ন ব্যক্তির নামও আলোচনায় ছিল। এমন পরিস্থিতির মধ্যে সবশেষ গোষ্ঠীটির পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।